স্বাগত বন্ধুরা। পূর্বের বিভিন্ন টপিক বিভিন্ন রকমভাবে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা সে সমস্ত মর্মার্থ সারার্থ বুঝতে অনুধাবন করতে সক্ষম হয়েছ, উপকারে এসছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মহুয়ার দেশ। বাবু বৃত্তান্তে কবি সমর সেন বলেছেন, আমার গণ্ডি সীমাবদ্ধ ছিল মধ্যবিত্ত শ্রেণীতে, সে গণ্ডি কখনো কাটিয়ে উঠতে পারিনি। এটা কবির অভিব্যক্তি, কবির নিজস্ব লেখনী ধারাপাতে তারই বাণী স্বরূপ, এটা মাথায় রাখতে হবে। কবির এই জীবন ভাবনাতেই রূপ পেয়েছে উত্তাল সময়ের নগর কলকাতা নাগরিক জীবনের অবক্ষয় এবং ভাঙন, মূল্যবোধ হারানো অর্থাৎ সমকালের অস্থিরতা ও সময়ের প্রত্যক্ষ স্পষ্ট ছাপ তার ভাবনায় অনুভবে। আদ্যন্ত নাগরিক কলকাতা শহরের বড় হয়ে ওঠা কবির নগর কলকাতা থেকে দূরের সাঁওতাল পরগনার লাল মাটি আর মহুয়ার বনের প্রকৃতি ছিল এক বিশেষ শয়োক্তি। ফেলে আসা সময়ের কথা বাবু বৃত্তান্তে তিনি স্মরণ করেছেন সেকেন্ডবার। যৌবনের সাঁওতাল পরগনার প্রতি বিশেষ ঝোঁক ছিল। দূরে ধূসর পাহাড়, সাঁওতালদের পরিচ্ছন্ন বসতি, মহুয়ার গন্ধ মাদলের শব্দ, ভোরে মুরগির ডাক। মহেশ মুন্ডার গিয়েছিলাম কয়েকবার। নাগরিকতার ক্লান্তি থেকে লালমাটি আর মহুয়া বনের স্বপ্ন তাকে আশ্রয় দিত, আর এরই শব্দচিত্র মহুয়ার দেশ কবিতায়। একটা উক্তি উদ্ধৃতি এবং তার স্মৃতিচারণের মধ্যে কেটে গেল। কবিতা পত্রিকায় 1342 বঙ্গাব্দে চৈত্র সংখ্যায় মহুয়ার দেশ এই প্রথম প্রকাশ, মানে 1935 খ্রিস্টাব্দে। কলকাতা থেকে দূরে সেই মহুয়ার দেশ নাগরিক চোখে এদের স্বপ্নের আরাম। মাঝে মাঝে সন্ধ্যায় জলস্রোতে অলস সূর্যোদয়ে একে গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ। এটা হচ্ছে কবিতার লাইনগুলো। সন্ধ্যার জলস্রোতে অলস ঘরে ফেরা সূর্যে সোনার হালকা ছোঁয়া যেন সমস্ত প্রকৃতিকে করে তোলে মায়াময়। নদীর স্রোতধারা গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভের ছোঁয়ায় পায় নতুন শরীর ভিন্ন রং। জলের অন্ধকারে ধূসর ফেনায় আবার কবিতাংশ। আমাদের মনে পড়তে পারে জীবনানন্দ দাশকে, কারণ জীবনানন্দ দাস এরমই লিখতেন। তার বোধ কবিতা, বনলতা সেন কবিতা এরমই স্মৃতির এইরকমই বার্তা দিচ্ছে। কমলা হলুদের মাখামাখি যেন আগুনের শিখার মতো জ্বলে ওঠে। তারই মধ্যে নগরের ধুলোমাখা ধূসর সন্ধ্যায় দিন শেষে নরম স্নিগ্ধতাময় নাগরিক জীবনের ছোঁয়ায় কুণ্ডলিনী চেপে বসে শীতে রুক্ষ শুষ্ক শ্বাসরোধী মন খারাপ করা সন্ধ্যার মতো। তখন ক্লান্ত বিকেলের নাগরিকতা থেকে সরিয়ে নিয়ে যায় অনেক দূরে সাঁওতাল পরগনায় মহুয়ার দেশে। এখানে আবার কবিতার লাইন শুরু হচ্ছে, কবিতার পংক্তি শুরু হচ্ছে। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ, আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। সারা রাত সেই মাটির নিচে অন্ধকারে কালো সোনা আহরণের কাছে যে অসহায় মানুষগুলি পেলব হাত নিঃস্ব কথা বলে যায়। শিশির ভিজা সবুজ সকালে তারাই ঘরে ফিরে। রাজার উচ্ছিষ্ট নিংড়ানো কালো ধুলোর কলঙ্ক মাখানোদের সর্বাঙ্গে, আর এই কলঙ্ক অন্ধকার কেবল বাইরে চেহারা না, তাদের সমগ্র জীবনেও। ঘুমহীন তাদের ক্লান্ত দুচোখ যেন ভরে থাকে অনিশ্চিত জীবনের অসহায় দুঃস্বপ্নে। আবার পংক্তি শুরু হচ্ছে, আমার মনে শান্তি নেই যদি বা নেমে আসে শব্দের তীব্র আঘাত আকাশ চূর্ণ করে অন্ধকার ঝড় নেমে আসে। পংক্তি শেষ। এখানে কলেজ শেষের পড়ন্ত বিকেলে কলকাতার রাস্তার ধুলো ঝড় জায়গা স্মৃতি, সাঁওতাল পরগনার মেঘমদির আকাশের অনুষঙ্গে নগর কলকাতা আর দূরের সাঁওতাল পরগনার কবি চেতনা মিলেমিশে একাকার। ধুলো মাখা নির্জন পথে মোটরের কর্কশ শব্দ, হরিণের ঊর্ধ্বশ্বাস, ধাবমান বেগ। স্বপ্ন বাস্তবের শঙ্কা স্পষ্ট করে তোলে। ধনতন্ত্রের আগ্রাসন পৌঁছে গেছে সেই লালমাটির স্পন্দময় বলিষ্ঠ মানুষগুলির ভৌগোলিক বৃত্তে।
করে তুলেছে ধনসঞ্চয়ের উপকরণ। নাগরিক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার স্বপ্নময় লাল মাটির দেশে দেবদারুর দীর্ঘ রহস্য, স্বচ্ছ গভীর আকাশ তখন আক্রান্ত, ভেঙে খান খান হয়ে গেছে সাঁওতাল পরগনায় নিঃসঙ্গ স্তব্ধতা। কবির লেখনীতে যেন ভাস্বর হয়ে উঠেছে দিগন্ত জমি ইস্পাতের মধ্যে ধূসর আকাশ, সেখানেও পৌঁছে গেছে কালের যাত্রার ধ্বনি, এবং তারই ধারায় কবি আকাশ বিচীর্ণ ঝড়ের স্বপ্ন দেখছেন নতুন কিছু গড়ে তোলার জন্য। মহুয়ার দেশ কবিতায় স্পষ্টতই দুটি অংশ। প্রথম অংশে কি পাচ্ছি? নাগরিক সন্ধ্যার শ্বাসরুদ্ধ থেকে মেদুর মহুয়ার দেশ এ আশ্রয় খোঁজ, এবং দ্বিতীয় অংশটা সেই গেরুয়া মাটি, দেবদারু দীর্ঘ রহস্য, গভীর স্বচ্ছ বিস্তৃত আকাশ এবং নাগরিক গ্লানি থেকে বেঁচে থাকতে পারছে না। নাগরিক কবিতায় যে লাল সূর্যাস্ত, বলিষ্ঠ মানুষ আর স্পন্দমান স্বপ্ন, এ কথা বলেছেন মহুয়ার দেশ কবিতায়। সে তারা ধানবাদের নিংড়ে নেওয়া শ্রমের উপকরণদের অবসন্ন শরীরে ধুলোর কলঙ্ক, ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন নাগরিকের আশ্রয়ে, নগর থেকে আলো দূরে মেঘমদির মহুয়ার দেশ নাগরিক সভ্যতা শোষণ থেকে বাঁচতে পারছে না। স্পন্দময় স্বপ্নের বলিষ্ঠ মানুষগুলো হারিয়ে যাচ্ছে, সমকালের অস্থিরতার সময়ের প্রত্যক্ষ অস্পষ্ট ছাপ। তাই তার ভাবনায়, কবিতায় সেই কাব্যিক ভাষার শব্দ ব্যবহারের সেই নিটোল পারিপাট্যে আধুনিক অবক্ষ সময়ে জ্বলন্ত মূর্তিমান হয়ে রসময় মূর্তি মধুর কাণ্ডারি হয়ে উঠেছে, স্মৃতি মেদুর কাণ্ডারি হয়ে উঠেছে। আশা করি আজকের টপিকটা ভাষা এবং পংক্তিগুলি অনেক চেনা ঠেকলো, এবং যে বিস্তৃতি, যে বিবরণ, যে আলোচনা হলো, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব এই জন্যই করতে বলছি যে যাতে অন্য টপিকগুলো আলোচনা হলে তোমরা সহজে নোটিফিকেশানে পেয়ে যাও, এবং শেয়ার এই জন্য করতে বলছি যে অন্যরাও যদি কিঞ্চিত উপকৃত হয় তাহলে সেটা আমার ভালো লাগবে। ধন্যবাদ, থ্যাংকস।